নিউটন, আইনস্টাইন, হাইজেনবার্গ। ফিজিক্সের বই খুললেই তো এসব সাহেবদের নাম শুনে তোমাদের রক্তে নাচন লাগে, তাই না? কিন্তু সত্যি করে বলো তো, একবারও কি বুক ঠুকে বলতে পারছো যে এই গোটা ব্রহ্মাণ্ডের অর্ধেক মালিক আসলে এক বাঙালি? হ্যাঁ, ঠিকই শুনছো। এই মহাবিশ্বের সমস্ত কণিকাকে বিজ্ঞান স্রেফ দুটো ভাগে ভাগ করেছে। এক ভাগ যদি হয় ফার্মিয়ন, তবে বাকি অর্ধেকটা হলো বোসন। আর এই বোসন নামটা কার থেকে এসেছে জানো? আমাদের ঘরের ছেলে, বাংলার ধ্রুবতারা সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। কিন্তু ট্র্যাজেডিটা কোথায় জানো? যে বাঙালির ফর্মুলা পকেটে পুরে বিদেশের ১০ জন বিজ্ঞানী নোবেল প্রাইজ বগলদাবা করে নিলেন, সেই সত্যেন বসুর কপালে শেষ পর্যন্ত জুটল শুধু একরাশ অবজ্ঞা আর আন্তর্জাতিক রাজনীতির নোংরা খেলা। কেন বিদেশের মাটিতে বারবার অপমানিত হতে হয়েছিল এই কালজয়ী মেধাকে? কেন নোবেল কমিটি তাকে দেখেও না দেখার ভান করলো? আজ পর্দার পেছনে সেই হাড় হিম করা নির্মম সত্যগুলো ফাঁস করব আমি, অরিন্দম ঘোষ, যা তোমাদের পাঠ্য বইয়ের পাতায় কোনো দিন লেখা হয়নি। তৈরি তো তোমরা? 1894 সালের 1 জানুয়ারি কলকাতার গোয়া বাগানে জন্ম নেওয়া এই ছেলেটি ছোটবেলা থেকেই ছিল প্রথা ভাঙার কারিগর। হিন্দু স্কুলে পড়ার সময় গণিত পরীক্ষায় তিনি 100 নম্বরের মধ্যে 110 পেয়েছিলেন। শিক্ষক কারণ হিসেবে লিখেছিলেন, বসু যে পদ্ধতিতে অঙ্ক কষেছেন তা বইয়ের চেয়ে উন্নত এবং তিনি সময়ের আগেই অতিরিক্ত সমস্যার সমাধান করেছেন। শিক্ষার্থীরা, এখান থেকেই তোমাদের প্রথম শিক্ষা। সত্যেন বোস কোনোদিন শর্টকাট খুঁজেননি। তিনি যখন অঙ্ক করতেন তখন তিনি ফর্মুলা মুখস্থ করতেন না, বরং ফর্মুলা তৈরি করতেন। তার কাছে বিজ্ঞান মানে ছিল প্রকৃতির গূঢ় রহস্য উন্মোচন করা, কেবল পরীক্ষায় নম্বর পাওয়া নয়। 1909 সাল প্রেসিডেন্সি কলেজে যখন তিনি ঢুকলেন, তখন তার চারপাশে নক্ষত্রের মেলা। তার সহপাঠী ছিলেন মেঘনাদ সাহা, আর শিক্ষক হিসেবে পেলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশচন্দ্র বসুকে। ভাবুন একবার, কি এক অবিশ্বাস্য সময় ছিল সেটি। পরাধীন ভারতে তখন ভারতীয়দের গবেষণার জন্য ভালো ল্যাবরেটরি দেওয়া হতো না। জগদীশচন্দ্র বসুর বেতার তরঙ্গ বা রেডিওর কৃতিত্ব যখন পশ্চিমা বিশ্ব চুরি করে নিল, তরুণ সত্যেন বোস সেটি নিজের চোখে দেখেছিলেন। সেই বৌদ্ধিক চুরি তাকে শিখিয়েছিল যে বিশ্ব দরবারে টিকে থাকতে হলে মেধা হতে হবে এক অকাট্য এবং প্রশ্নাতীত। 1921 সালে নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডার হিসেবে যোগ দিলেন তিনি। তখন ল্যাবে যন্ত্রপাতি নেই, ল্যাবরেটরিতে নতুন কোনো সায়েন্টিফিক জার্নাল আসে না। তখন ঢাকা এক প্রত্যন্ত অঞ্চল। কিন্তু সত্যেন বোস চ্যালেঞ্জটা নিয়েছিলেন। তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে বিদেশ গিয়ে জার্মান জার্নাল আনিয়েছিলেন। ছাত্রদের পড়াতে গিয়ে দেখলেন লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই। তিনি নিজের নোট থেকে বই তৈরি করলেন। এই যে রিসোর্স ক্রাইসিস, এটাই তাকে মৌলিক চিন্তার দিকে ঠেলে দিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে বড় ল্যাবরেটরি নয়, বড় আবিষ্কারের জন্য প্রয়োজন একটি স্বচ্ছ এবং সাহসী মস্তিষ্ক। 1924 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তিনি যখন প্ল্যাঙ্কস ল পড়াচ্ছিলেন, তখন দেখলেন তৎকালীন ফিজিক্সের নিয়ম দিয়ে বিকিরণের সব ব্যাখ্যা মিলছে না। তিনি দমে যাননি, বরং প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করে বসলেন। তৎকালীন ম্যাক্সওয়েল বোলজম্যান পরিসংখ্যান বলতো যে কণাগুলোকে আলাদা করে চেনা যায়, কিন্তু বসু বললেন না, কোয়ান্টাম জগতে কণাগুলো যমজ নয়, তারা এক এবং অভিন্ন। তিনি স্ট্যাটিস্টিক্সে নতুন এক গাণিতিক কাঠামো তৈরি করলেন। এটি ছিল তৎকালীন বিজ্ঞানের ভিতে এক বিশাল হাতুড়ির আঘাত। আজ তোমরা যে সেমিকন্ডাক্টর, সুপার কম্পিউটার বা লেজার ব্যবহার করো, তার সব কিছুর মূলে রয়েছে এই বসু পরিসংখ্যান। কিন্তু নির্মমতা দেখো, তিনি যখন তার এই যুগান্তকারী পেপারটি ইংল্যান্ডের নামী জার্নালে পাঠালেন, তারা সেটা পাত্তাই দিল না। কেন জানো? কারণ তাদের অহংকার ছিল পূর্ব বাংলার এক অখ্যাত প্রফেসর, আবার কি ফিজিক্স বুঝবে। এটি ছিল প্রাতিষ্ঠানিক বর্ণবাদের এক নগ্ন বহিঃপ্রকাশ। উপায় না দেখে তিনি সরাসরি চিঠি লিখলেন কাকে জানো? স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইনকে। আইনস্টাইন তখন খ্যাতির তুঙ্গে। তিনি বসুর কাজ দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন এই তরুণ ভারতীয় বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। আইনস্টাইন নিজেই সেটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করার ব্যবস্থা করলেন।
দুনিয়া কাঁপানো নাম হলো বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আইনস্টাইনের সুপারিশে তিনি ইউরোপে গেলেন, সেখানে মাদাম কুরি, হাইজেনবার্গ এবং হাইপেনবার্গের মতো বিজ্ঞানীদের সাথে কাজ করলেন, কিন্তু সেখানেও তাকে অবজ্ঞার শিকার হতে হয়েছে। মেরি কুরি ল্যাবে কাজ করতে গেলে কুরি তাকে বলেছিলেন ফ্রেঞ্চ শিখে আসতে। বসু কিন্তু ফ্রেঞ্চ জানতেন, কিন্তু বিনয়ী হয়ে তিনি তা বলেননি। পরে যখন তিনি অনর্গল ফ্রেঞ্চ বলা শুরু করলেন, মাদাম কুরি তখন লজ্জিত হয়েছিলেন। ইউরোপে থাকাকালীন তাকে প্রমাণ করতে হয়েছে যে একজন বাঙালি মেধা ইউরোপীয়দের থেকে কোনো অংশে কম নয়। 1945 সালে মহাবিজ্ঞানী পল ডিরাক ঘোষণা করলেন মহাবিশ্বের সমস্ত ফোর্স ক্যারিয়ার কণার নাম হবে বোসন। চিন্তা করে দেখুন, ইলেকট্রন প্রোটন যাকে বলা হয় ফার্মিয়ন, এই ফার্মিয়ন দিয়েই জগৎ গঠিত হয়, কিন্তু সেই কণাগুলোকে যে অদৃশ্য আঠা দিয়ে রাখা হয় সেটাই হলো বোসন। আজ যখন বিজ্ঞানীরা হিগস বোসন বা গড পার্টিকেল নিয়ে পরীক্ষা করেন, তখন প্রতি মুহূর্তে এক বাঙালির নাম মহাকাশে প্রতিধ্বনিত হয়। এখন প্রশ্ন আসে, তাহলে তিনি নোবেল পেলেন না কেন? এটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় প্যাথেটিক পার্ট। 10টিরও বেশি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এমন সব আবিষ্কারের জন্য যেগুলোর ভিত্তি ছিল বসুর কাজ, কিন্তু নোবেল কমিটি তাকে এড়িয়ে গেছে। কারণ হিসেবে বলা হয় নোবেল কমিটি সাধারণত থিওরির চেয়ে ল্যাব প্রুফকে বেশি গুরুত্ব দেয়। আর সত্যেন বোসের থিওরির চূড়ান্ত প্রমাণ যখন 1995 সালে পাওয়া গেল, ততদিনে তিনি পরলোকে। যার বানানো সিঁড়ি দিয়ে উঠে অন্য বিজ্ঞানীরা সাফল্যের শিখরে পৌঁছে গেলেন, সেই কারিগরকে নোবেল কমিটি সময়ের দোহাই দিয়ে দূরে ঠেলে দিলেন। এটি কি বিজ্ঞানের লজ্জা নয়? সত্যেন বোস বলতেন, যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, নয়তো তারা বিজ্ঞান জানেন না। শিক্ষার্থীরা, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা কি শুধু মুখস্থ করে পরীক্ষায় পাশ করতে চাও, নাকি সত্যেন বোসের মতো মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে চাও? শর্টকাট আর গাইডের মায়া ছাড়ো, লজিক বোঝো, ফিজিক্সকে ফিল করো। মনে রেখো, মেধা কারো কেনা গোলাম নয়। সত্যেন বোস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জীর্ণ ঘরে বসে মহাবিশ্ব কাঁপিয়ে দিতে পারেন, তবে তোমরা কেন পারবে না? আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমরা আর মুখস্থ করব না, আমরা সত্যকে জানব। আমি অরিন্দম ঘোষ সবসময় চেষ্টা করি তোমাদের বিজ্ঞানের এই গভীর সত্যগুলোর মুখোমুখি করতে। যদি আজকের এই আলোচনা তোমাদের চিন্তার জগৎকে কিছুটা হলেও নাড়া দিয়ে থাকে, তবে এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুদের সাথে যারা এখনও বিজ্ঞানের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত। বিজ্ঞানের আরও এমন গভীর বিশ্লেষণ এবং সত্যকে জানতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ইবিডিকে। মনে রেখো, আবিষ্কারের মাধ্যমেই জ্ঞান জাগ্রত হয়। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে অন্য কোনো রোমাঞ্চকর বৈজ্ঞানিক সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিন্তা করো, প্রশ্ন করো এবং শিখতে থাকো। সবাইকে ধন্যবাদ।